বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে এখন ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছেন বা বাড়ির পথে রয়েছেন প্রত্যেক পরীক্ষার্থী। তা আমাকে বেশ কয়েকজন অনলাইন ব্যাচের ছাত্রছাত্রী আমাকে প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছে তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে, এবং কেমন পরীক্ষা হলো সেগুলো তারা জানিয়েছে। যাই হোক, সেই বিষয়ে আমরা পরে আসবো। তবে প্রশ্নপত্রগুলো তারা যখন পাঠালো আমাকে, তারপর আমি প্রশ্নপত্রটা বিশ্লেষণ করলাম, এবং বিশ্লেষণ করার পর আজকের এই পুরো আমি ভিডিওতে আলোচনা করব যে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষাতে প্রশ্ন কিরকম দেওয়া হয়েছে, এবং প্রশ্নপত্রের ধরনে কিছু পরিবর্তন এসছে কিনা অন্যবারের তুলনায়, বা বিভিন্ন জায়গা থেকে কিরকম প্রশ্নপত্র এসছে, এবং সবশেষে প্রশ্ন কতটা কঠিন, কতটা উত্তর করা যাচ্ছে, এটা পুরোটাই আলোচনা করব। আপনারা যদিও খুবই ক্লান্ত এবং যদিও ভালোই পরীক্ষা হয়েছে, নিশ্চয়ই সবার পুরোটা দেখলে জানতে পারবেন, এবং তারপর অবশ্যই আপনাদের মতামত, আপনারা কে কেমন পরীক্ষা দিয়েছেন সেগুলো জানাবেন, তাহলে আরো ভালো লাগবে এবং আরো ব্যাপারটা পরিষ্কার হবে। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে যে জায়গাটাতে আমরা এতদিন পর্যন্ত আলোকপাত করে এসেছি সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এবং আমরা যেটা মনে করে থাকি যে আর্ট এবং কালচার এমন একটা জায়গা যেটাতে মিসলেনিয়াস পরীক্ষাতে প্রচুর প্রশ্নপত্র আসবে, কিন্তু অদ্ভুতভাবে এবারে মিসলেনিয়াস পরীক্ষায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আর্ট এবং কালচার থেকে প্রশ্নপত্র বলতে গেলে খুব কমিয়ে দেওয়া হয়েছে। যেমন আর্টিস্ট ইনস্টিটিউশন, এই জায়গা থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। বুকস অ্যান্ড অথার থেকে মোটামুটি 4টে মতো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সংস, গান এবং তার রচয়িতা, এই জায়গা থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, যদিও সেই প্রশ্নটাকে আমরা ইতিহাসের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত করে দিতে পারি। কম বেশি আমরা যদি বলবো তাহলে মোটামুটি 5টা মতো প্রশ্ন এই আর্ট এবং কালচার থেকে এসছে। 2 নম্বর যেটা দেখে আমি চকিত হয়ে গেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমি ভালো করে খুঁজেও বেশি পেলাম না। মোটামুটি একটা মতো প্রশ্ন আমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে চোখে পড়লো দেখতে গেলে, সেটা হচ্ছে 12th ফেল যে সিনেমাটা, সেই জিনিসটা, এবং কোন আইপিএস অফিসারের উপর নির্ভর করা হয়েছে এই জিনিসটা। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেভাবে উল্লেখযোগ্য কোনো প্রশ্ন আমি দেখতে পেলাম না। বরং যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের প্রশ্নপত্রের ওপরে এবারে প্রচুর জোর দেওয়া হয়েছে। মোটামুটি প্রায় 23-24 খানা প্রশ্ন স্ট্যাটিক জিকের ওপর থেকে দেওয়া হয়েছে। যেমন ধরুন, বিভিন্ন বক্তার বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কারা দিয়েছেন এরকম প্রশ্ন প্রায় 4-5টা মতো এসছে। স্পেস প্রোগ্রাম থেকে প্রশ্ন এসছে। অ্যাওয়ার্ড রয়েছে, সেটা ভারতবর্ষের বিভিন্ন চক্র হতে পারে, সেই জাতীয়, বা নোবেল পুরস্কার হতে পারে, সেরকম জায়গা থেকে 2-3টে প্রশ্ন এসছে। ওয়ার্ল্ড জিকে থেকে যদি আমরা হিসাব করি দেখবো 3-4টে প্রশ্ন এসছে ওয়ার্ল্ড জিকে থেকে। তারপর কোনো একটা নির্দিষ্ট দিন এবং সেই দিনের যে লক্ষ্য সেটা জিজ্ঞাসা করা হয়েছে। স্পোর্টস থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এয়ারফোর্স থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। কম্পিউটার টেকনোলজি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সংস্থার সদর দপ্তর কোথায় সেটার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম মহিলা, এখান থেকে প্রায় 2-3টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম বিচারপতি সম্পর্কে প্রশ্ন এসছে। উদ্যান থেকে প্রশ্ন এসছে, কোনো একটা পার্টিকুলার ডে দিয়ে সেই সেটা কোন দিন, সেখান থেকে মোটামুটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 2-3টে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি আর্ট এবং কালচার থেকে, এই স্ট্যাটিক জিকে থেকে, তাহলে দেখবো যে মোটামুটি প্রায় 23-24টা মতো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে আর্ট এবং কালচারে জোর সবচেয়ে থাকে, আর স্ট্যাটিক জিকেতে জোর থাকে হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে। এবার মিসলেনিয়াসই আর্ট এবং কালচারে জোর কমিয়ে স্ট্যাটিক জিকে থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হলো, এবং আশ্চর্যজনকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি প্রায় সেভাবে কোনো প্রশ্নই দেখতে পেলাম না। এবারে আসি ইতিহাসের ওপর। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মোটামুটি প্রায় 10টা মতো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রায় 6টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ইন্ডিয়ান পলিটির তত্ত্বগত দিক আমি ঠিক বলবো না, বরং পলিটি বিভিন্ন রকম বিষয়পত্র সম্পর্কে, এমন একটা কোন প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে রাষ্ট্রপতি, এদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কিছু তাদের জীবন বা এবার তাদের নীতি থেকে মোটামুটি 3টে মতো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এরপরে প্রশ্ন যদি আমরা জিজ্ঞাসা করা থাকি সেটা হচ্ছে ইকোনমিক্স। এবার এই ইকোনমিক্সের জায়গাটাকে অনেকে স্ট্যাটিক জিকের মধ্যে আনতে পারেন, কিন্তু আমি এটাকে আলাদা করে দিয়েছি, কারণ আছে। কারণ আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই যে মিসলেনিয়াস পরীক্ষা, সেই মিসলেনিয়াস পরীক্ষাতে কিন্তু এইভাবে ইকোনমিক্সে সেভাবে জোর দেওয়া হয় না। কিন্তু এবারে আমি দেখলাম যে স্টক এক্সচেঞ্জ থেকে এবং এটিএম থেকে প্রশ্ন করা হয়েছে, মূলত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দিকটাকে লক্ষ্য রেখে, এবং সেখান থেকে 2টো প্রশ্ন কিন্তু এবার জিজ্ঞাসা করা হয়েছে। এবারে আসি হচ্ছে জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে মোটামুটি প্রায় 10-11 খানা প্রশ্ন এবারে জিজ্ঞাসা করা হয়েছে। এটা খুব তাৎপর্যপূর্ণ। তবে আমি পশ্চিমবঙ্গের জিওগ্রাফির ওপর সেভাবে কিন্তু আলাদা করে কোনো প্রশ্ন প্রশ্ন দেখলাম না।
এবারে আসি সায়েন্সের ক্ষেত্রে আমরা যেটা মনে করে থাকি সেটা হচ্ছে যে এটা এমন একটা জায়গা যে এখান থেকে মোটামুটি মানে প্রচুর প্রশ্ন হবে, প্রায় 20-25টার মতো প্রশ্ন চলে যাবে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে এবারে সায়েন্সের ওপরেও কিন্তু জোর অনেকটা আর কি মানে কমিয়ে দেওয়া হলো, এবং তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, মানে যেটাকে আমরা একসাথে ভৌতবিজ্ঞান বা প্রকৃতিবিজ্ঞান বলে থাকি, তার উপরে জোর একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। এবং সেই ভৌতবিজ্ঞান বা ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে যে 4-5টা মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, বরং বায়োলজির ওপর জোর অনেকটা বেশি দেওয়া হয়েছে। এবং বায়োলজির ওপর জোর বেশি দিয়ে মোটামুটি ভাবে বায়োলজির ওপর যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রায় 10-11খানা মানে 9-10টা প্রশ্ন, 10-11টা না, প্রায় 9-10টা প্রশ্ন বায়োলজির উপর জিজ্ঞেস করা হয়েছে। অর্থাৎ সায়েন্সের প্রশ্নপত্রও কিন্তু এবারে কমে গেছে, এবং উল্লেখযোগ্যভাবে যেটা কমেছে সেটা হচ্ছে যে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নপত্র। তাহলে এই হচ্ছে মোটামুটি জেনারেল স্টাডিজটা নিয়ে আলোচনা। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক নিয়ে আলোচনা, যে অ্যারিথমেটিক থেকে কিরকম প্রশ্নপত্র দেওয়া হয়েছে। দেখুন, অ্যারিথমেটিকের যে 25টা প্রশ্ন থাকে, আমার একবার মনে হলো যেন 24টা প্রশ্ন। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন যদি আমি ভুল করে থাকি। মোটামুটি যেগুলো জায়গা থেকে প্রশ্ন এসছে সেটা হচ্ছে পার্টনারশিপ থেকে প্রশ্ন এসছে, নিউমেরিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল সিস্টেম বা নিউমেরিক্যাল সলিউশন মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যদি বলি, তাহলে এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। প্রায় 9-10টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এই জায়গাগুলোর উপর। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপর একটা অঙ্ক দেওয়া হয়েছে, হ্যাঁ, যদিও সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন লাগবে না, মানে এমনিও আর কি মানে করে ফেলা যাবে। এরপরে হচ্ছে ক্লক থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, প্রফিট লস এবং আর কি মানে পারচেস সেলের জায়গা থেকে মোট 2টো প্রশ্ন এসছে, প্রপোর্শন থেকে এসছে 3টে প্রশ্ন, তারপরে হচ্ছে নাম্বার সিরিজ থেকে একটা জিজ্ঞাসা করা হয়েছে, ডে এবং ওয়ার্ক থেকে একটা জিজ্ঞাসা করা হয়েছে, এলসিএম এইচসিএফ থেকে একটা জিজ্ঞাসা করা হয়েছে, ট্রেন এবং স্পিড সম্পর্কে 2টো জিজ্ঞাসা করা হয়েছে, ইন্টারেস্ট সেগুলো থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ক্যালেন্ডার তো বললাম আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আর মানে সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে অঙ্কের মধ্যে আমি গুরুত্বপূর্ণ বলবো যে জায়গাগুলোকে, সেটা হচ্ছে অঙ্কের যে সংখ্যার তত্ত্ব সম্পর্কে প্রশ্ন আসে তার মধ্যে মোটামুটি রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার যেগুলো রয়েছে সেই বিষয়টা জিজ্ঞাসা করা হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল। মোটামুটি 3টে মতো প্রশ্ন বলা যেতে পারে অঙ্ক থেকে কঠিন হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মানে পুরো মানে মানে প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা। এবার যদি আমরা আসি যে প্রশ্নপত্রের মধ্যে মিসলেনিয়াসের যে প্যাটার্ন যে এতদিন পর্যন্ত চলে আসছে সেই জায়গাতে কি কি বদল হলো, তাহলে সেখানে যে বদলগুলো প্রথমেই আমি রাখবো সেটা হচ্ছে অঙ্ক প্রশ্ন যেটা, সেটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অঙ্কে এরকম 3টে মতো প্রশ্ন এসছে, যেটা হচ্ছে রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার থেকে, যেখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সেটার মধ্যে কোনটা সঠিক। আর একটা অঙ্ক দেওয়া হয়েছে যে ঝুড়িতে কমলা লেবু রাখা হচ্ছে, এই যে বিষয়টা। মোটামুটি এরকম 3-4টে প্রশ্ন বাদ দিলে কিন্তু অঙ্কে সেভাবে আমি কোনো কঠিন প্রশ্ন দেখতে পাইনি। অর্থাৎ অঙ্ক এতদিন পর্যন্ত কি থাকতো না, বিভিন্ন রকম মানে এমনি জায়গা থেকে প্রশ্ন থাকতো, কিন্তু এবারে যেটা দেখা গেছে সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে এরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন বা একটু মানে মাথা ঘামিয়ে করতে হবে, বড় দৈর্ঘ্য বড় অঙ্কের সেরকম যে জায়গা, সেগুলো কিন্তু যেগুলো মানে ভাবনা চিন্তা করতে হবে অনেকটা, সেরকম প্রশ্ন 3-4টে এসছে। 2 নম্বর যেটা আমার খুব অবাক লেগেছে সেটা হচ্ছে আর্ট এবং কালচার থেকে কিন্তু প্রশ্নপত্রের যে মান সেটা মানে অনেকটা কমে দেওয়া হয়েছে, এবং আর্ট কালচারের যে জায়গাটা সেটার থেকে গুরুত্বটা মানে চলে গেছে কোন দিকে না, চলে গেছে মোটামুটি স্ট্যাটিক জিকের ক্ষেত্রে। আমরা জেনারেলি কি মনে করে থাকি যে আর্ট কালচার স্ট্যাটিক জিকে এই যে জায়গাটা সেটা মিলিয়ে মোটামুটি 20টার উপরে প্রশ্ন থাকবে। আপনারা যদি হিসাব করে দেখেন দেখবেন স্ট্যাটিক জিকে এবং আর্ট কালচার থেকে 20টার উপরেই প্রশ্ন আছে, মোটামুটি প্রায় 25-26টা প্রশ্ন আছে, বা 30টাও বলা যেতে পারে, 30টা প্রশ্ন আছে। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে আর্ট কালচার থেকে প্রশ্ন আসার পরিমাণ কমিয়ে যে স্ট্যাটিক জিকে বা কনভেনশনাল যে জিকে সেই জায়গার উপরে জোর অনেকটা দেওয়া হয়েছে। এইটা একটা খুব তাৎপর্যপূর্ণ। 3 নম্বর যেটা, সেটা আমি আবারও বলছি যে প্রশ্নপত্রটা আমি 2বার পড়লাম, আমার যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স যে লোকে এত পড়াশোনা করা যায়, এত দুশ্চিন্তা যে কারেন্ট অ্যাফেয়ার্স কি আসবে, কোথা থেকে আসবে, এমনকি WBCS এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে কারেন্ট অ্যাফেয়ার্স আর কি মানে অনেক পুরনো চলে আসছে। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে মাত্র হয়তো হিসাব করলে 1-2টো প্রশ্ন দেখা যাবে, তার
বেশি মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর জোরটাকে একদমই মানে বলতে গেলে প্রথমে আর কি মানে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এরপরে যে তাৎপর্যপূর্ণ জায়গা আমি বলবো সেটা হচ্ছে ইকোনমির যে ব্যাংকিং সিস্টেম এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মূলত ইকোনমির ওপর জোর প্রায় আসেই না, এটা কোনো তাত্ত্বিক ইকোনমির প্রশ্ন না, এমনি ইকোনমি থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু এবারে কিন্তু ইকোনমি থেকে দুটো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, এইটা আর কি মানে একটা জায়গা। আর একটা প্রশ্ন আমি আর কি মানে বলবো সেটা হচ্ছে মানে সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে যেটা মনে করা হয় সেটা হচ্ছে অঙ্কের মতোই কিন্তু বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, সায়েন্সের প্রশ্নেও কিন্তু এতটাই আর কি মানে জোর আরোপ করা হয়ে থাকে, ঠিক আছে। মানে প্রায় 25টার মতো প্রশ্ন, কিন্তু এবার অদ্ভুতভাবে সায়েন্সের প্রশ্নে জোর মানে কমিয়ে দেওয়া হয়েছে। বায়োলজির ক্ষেত্রে মাত্র 9-10টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ ভৌতবিজ্ঞান মিলিয়ে মানে প্রায় 5-6টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বা 4-5টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এর বাইরে কিন্তু হয়। এইগুলো তাৎপর্যপূর্ণ পরিবর্তন বলে আমার মনে হয়েছে। এবারে আসবো প্রশ্নপত্র সোজা বা কঠিন। দেখুন, আমি একজন মানুষ যে এই পরীক্ষাটাতে বসিনি, মানে কোনোদিন বসিনি সেটা বাদ দিই, মানে আজকে তো অন্তত দিচ্ছি না, মানে মিসলেনিয়াস পরীক্ষা। যারা একটা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে এবং সেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে একটা প্রশ্ন যেভাবে প্রতিভাত হয়, পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসার পর বা পরীক্ষা বাইরে বেরিয়ে আসার পর সেই প্রশ্নপত্র পাওয়ার পর যারা বাড়িতে বসে দেখে, তাদের কাছে প্রশ্নপত্র যেভাবে প্রতিভাত হয়, দুটো যেহেতু ফিজিক্সে দেখবেন একটা যে আপনি কোন ফ্রেমে রয়েছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে, যেটা আমরা ফিজিক্সের শুরুতেই পড়েছি, ইনার্শিয়ার ফ্রেম, ঠিক আছে। এই যে জায়গাগুলো, জড়ত্বীয় ফ্রেম, অজড়ত্বীয় ফ্রেম, রেফারেন্স ফ্রেম, এগুলো তো ফিজিক্সে আমাদের পড়তে হয়। ঠিক একইভাবে একজন পরীক্ষার্থী যিনি অতটা উদ্বেগ এবং চিন্তা নিয়ে যখন আর কি মানে মিসলেনিয়াস পরীক্ষার কেন্দ্রে বসে প্রশ্নপত্রটা হাতে নিয়ে পরীক্ষা দিচ্ছেন, তিনি যে ফ্রেমে রয়েছেন, আর বাড়িতে আমি একটা আর কি মানে পরিচিত আবহাওয়ায় নিশ্চিন্ত অবস্থায় বসে, কারণ আমাকে পরীক্ষার নম্বরও পেতে হবে না, আমার কোনো উদ্বেগও নেই, সেই অবস্থায় বসে যখন আমি প্রশ্নপত্রটা যাচাই করছি, তখন আমার যে ফ্রেম সেটা কিন্তু সম্পূর্ণভাবে দুটো আলাদা। ফলে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তাদের কি মনে হয়েছে বা পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে আর কি মানে কিরকম মনে হয়েছে সেটা, আর আজকে আমার কিরকম মনে হচ্ছে, এটা কিন্তু আর কি মানে পুরোপুরি আলাদা, ঠিক আছে। ফলে আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের কিরকম মনে হয়েছে, আপনারা কত নম্বর পেতে পারেন, সেগুলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কিরকম হয়েছে সেটা আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, কত আপনারা আশা করেছেন সেটা আপনারা আর কি মানে বলবেন, আপনাদের কিরকম মনে হয়েছে, কঠিন মনে হয়েছে না সোজা মনে হয়েছে, কতগুলো করা সম্ভব বলে আপনাদের মনে হয়েছে, আমার কিরকম মনে হয়েছে সেটা আমি পরে বলছি। আপনাদের মতামতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা পরীক্ষা দিয়েছেন, নম্বর আপনারাই পাবেন, ঠিক আছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হলো, বিগত 2018 এবং 2019-এর দুটো প্রশ্ন আমি মানে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম, সেই দুটোর রেসপেক্টে জানি না কেন ব্যক্তিগতভাবে আমার কিন্তু মানে প্রশ্নপত্রটা সহজ বলে মনে হয়েছে। সহজ বলে মনে হওয়ার দুটো কারণ আছে। প্রথম কারণটা কি? প্রথম কারণ হচ্ছে অঙ্কের জায়গাটা। অঙ্ক অনেক সময় এরকম দিয়ে দেয় যে বেশ জটিল, অনেক মাথা খাটাতে হয়। এখানে মাত্র 3টে মতো অঙ্ক যদি বাদ দেন আপনারা, এইখানকার অঙ্ক প্রশ্ন যা হয়েছে সেই অঙ্কে ইজিলি কিন্তু কোনো একজন পরীক্ষার্থী 40-45 স্কোর করে আসতে পারবেন, বিন্দুমাত্র তার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। 50-এর মধ্যে যা প্রশ্ন হয়েছে, অঙ্কের কাঠিন্য বলতে কিছুই নেই। একদম সহজভাবে অঙ্কগুলো যদি কেউ করে যায় তাহলে সে করতে পারবে, এটা একদমই আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে মানে মিসলেনিয়াসের পরীক্ষার থেকেও WBCS পরীক্ষাটা নিয়ে অনেক বেশি নাড়াঘাটা করি, ফলে জেনারেল স্টাডিজের পোর্শনের এইভাবে আর কি প্রশ্ন বাড়িয়ে দেওয়া, মানে আপনারা দেখুন ব্যাপারটা, ইন্ডিয়ান হিস্ট্রি 10টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 6টা, ঠিক আছে, 10 আর 6 16, পলিটি 3টে, তাহলে 10 আর 6 16 আর 3 19, ইকোনমি 2টো, ঠিক আছে, 21টা প্রশ্ন, তারপরে জিওগ্রাফি প্রায় আর কি মানে 11টা, ঠিক আছে, 21 আর 10 31 32, মানে এই যে জায়গাগুলো, মানে 75 নম্বরের মধ্যে আপনার 30 বা 35, যেগুলো আর কি মানে স্ট্যাটিক জিকের পোর্শন, যারা সবাই WBCS এর মধ্যে পড়ে, স্ট্যাটিক জিকে না, মানে জেনারেল স্টাডিজের এই সাবজেক্টগুলোর পোর্শন, সেগুলোর পরিমাণ এতটা আর কি মানে বাড়িয়ে দেওয়া। এবং তাৎপর্যপূর্ণভাবে ফিজিক্স কেমিস্ট্রি, যেটা আমাদের সবার খুব কঠিন লাগে সেটা,
2 নম্বর হচ্ছে আর্ট এবং কালচার, যেটা আমরা পড়ে থই পাই না, কোথায় আর কি মানে পড়বো না পড়বো বুঝতে পারি না, আমাদের অসুবিধা হয়। 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা নিয়ে আমরা ভেবে কুল করতে পারি না যে আমাদের কতটা পেছন থেকে, মানে 2024-এ পরীক্ষা হচ্ছে, আমরা কি 2018-19 থেকে পড়ে যাব কারেন্ট অ্যাফেয়ার্স, এতটা চিন্তা আমাদের হয়, বিশেষ করে বিগত WBCS পরীক্ষাগুলোর প্রশ্নের সাপেক্ষেই মনে হয়। তা এই জায়গাগুলোর পরিমাণটা অনেকটা কমিয়ে দেওয়াতে আমার যেন কোথাও মনে হচ্ছে প্রশ্নপত্রের মানটা গতবারের রেসপেক্টে বেশ খানিকটা সহজ হয়ে গেছে। তবে হ্যাঁ, যেটা হয় না সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের পরিমাণ এতটা বাড়িয়ে দেওয়া, মানে এই জায়গাগুলোর পরিমাণটা, মানে আর্ট এবং কালচার কমিয়ে স্ট্যাটিক জিকের পরিমাণ যে এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষাতে, এইটা একটা কাঠিন্য বলে মনে হতে পারে। সব মিলিয়ে আমার যেন কেন মনে হয়েছে মোটামুটি কিন্তু 70টা মতো প্রশ্ন এই পরীক্ষাতে আপনারা করে আসতে পারবেন, কারোর সেভাবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই আমি কাট অফ মার্কস নিয়ে বা এই সেভ স্কোর কত হতে পারে এসব নিয়ে আজকে একেবারেই আলোচনা করবো না। এগুলো আপনারা মতামত জানাবেন, আপনাদের কেমন পরীক্ষা হয়েছে, কে কেমন দিলেন, সেগুলো সব জানতে হবে, বুঝতে হবে, তারপরে একটা আলোচনা করে দেখতে হবে। এটা তো একটা প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা, মানে বিস্তারিত বলছি মানে দেখে প্রশ্নপত্রটা, তাই আমি সেটা নিয়ে আজকে একেবারেই কিছু কথা বলবো না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি এখানে হার্ড প্রশ্ন ধরা হয়, মানে কঠিন প্রশ্ন ধরা হয়, তাহলে সেটার সংখ্যা মোটামুটি 30-এর আশেপাশে থাকবে। 70টা মতো প্রশ্ন কিন্তু মোটামুটি এই যে পরীক্ষা সেটাতে করে আসাটা খুব একটা অসুবিধাজনক ব্যাপার নয়। আশা করি আপনারা প্রত্যেকেই মানে 60-70টা প্রশ্ন এই যে পরীক্ষাটা সেটাতে সবাই করে আসতে পারবে নির্দ্বিধায়। এবার এই শেষের দিকে কিছু প্রশ্ন থাকবে যেগুলো আর কি মানে মডারেট টু টাফ, সেরকম প্রশ্ন 10-12টা বা 10-15টা থাকবে, তারপর কিছু প্রশ্ন হবে আর কি মানে হার্ড। তাহলে মানে আমরা এইটুকু অন্তত বলতে পারি যে 65 বা 70টা প্রশ্ন মোটামুটি আর কি মানে ইজি ছিল, যেগুলো পরীক্ষার করে আসা যাবে। বা আমি আরো কমিয়ে ধরলাম, পরীক্ষার হলের মধ্যে মানুষ ভুলে যায় বা কিছু গন্ডগোল হয়ে যায়, 60 থেকে 65টা প্রশ্ন যদি আমরা ধরেও নিই যে না সেটা আর কি মানে ইজি ছিল। আর মোটামুটি আমরা যদি ধরি যে 10 থেকে 15টা প্রশ্ন ছিল হচ্ছে মানে একেবারে মডারেট টু টাফ, আর খুবই টাফ প্রশ্ন এরকম যদি 20 থেকে 25টা ধরি, তাহলে আমার মনে হয় যে প্রশ্নপত্রটাকে অন্তত আমার নিরিখে আমি বিচার করতে পারবো। ঠিক আছে, এবার কাট অফ মার্কস বা সেভ স্কোর আমি আজকে একবারও বলছি না, সেটা আমি ভবিষ্যতে আলোচনা করব। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আপনারা বিশ্লেষণটা আর কি মানে পেতে পারেন। কিন্তু আজকের পরীক্ষা দিয়ে পুরো প্রশ্ন আমি এই পরবর্তীকালে আরো চেষ্টা করব যে কিছু কঠিন প্রশ্ন যেগুলোর বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়ার। ঠিক আছে, সেটা আপনারা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। কিন্তু এই হচ্ছে পুরোপুরি আমার অভিমত যে এই পরীক্ষার প্রশ্নকে আমি কিন্তু মানে কঠিন বলতে রাজি নই, বরং বড়জোর যেটা বলতে পারি সেটা হচ্ছে ইজি টু মডারেট। ঠিক আছে, মানে মোটামুটি এই পরীক্ষাতে 60-70 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আপনারা যে কেউ আর কি মানে পরীক্ষাটা এতদিন 10 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, এটাও একটা বড় ব্যাপার যে এতদিন ধরে লোকে প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে, করে নিতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, এবার বাকি আপনাদের কিরকম পরীক্ষা হয়েছে, আপনারা কিরকম পরীক্ষা দিয়েছেন, আপনাদের কাছে প্রশ্নপত্র আর কি মানে কিরকম মনে হয়েছে, সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমার মতামতের সাথে আপনারা কতটা সহমত বা কতটা অসহমত, আপনাদের যদি মনে হয় যেটা পুরো আলাদা আমি ভুল বলছি, সেটাও অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন এবং সেটাও আপনাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের মতামতই হচ্ছে মূল্যবান। ভিডিওটা তাই জন্য লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই এটা জানতে পারে, এবং অবশ্যই সকলে তাদের আর কি মানে কমেন্ট করে ব্যাপারগুলো আর কি জানাবেন যে আপনারা কতটা আমার সাথে সহমত, অসহমত, আর্ট কালচার নিয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বা স্ট্যাটিক জিকে নিয়ে বা জেনারেল স্টাডিজের অন্যান্য বিষয়গুলো নিয়ে, মুখ্যত সায়েন্স এবং ম্যাথামেটিক্স নিয়ে আপনারাও আমার সাথে একই মত পোষণ করছেন কিনা, যে এরকম মানে মানে আমি যা আশা করেছিলাম যে একবারে আর কি মানে বিশেষ করে 2023-এর WBCS পরীক্ষার পরে আমি যেটা আর কি মানে আশা করেছিলাম যে আর কি মানে প্রচন্ড একটা আর কি মানে হয়তো টাফ কোশ্চেন হবে। ঠিক আছে, 2023-এর WBCS পরীক্ষা বা WBCS মেন্স দেখার পর পিএসসির যে স্ট্যান্ডার্ড সেদিকে কিন্তু একেবারেই যায়নি। তাতে আমি আশাহত বলবো না, তাতে আমি আনন্দিতই বলবো যে মানে প্রশ্নপত্র ভালো হয়েছে, ইজি টু মডারেট হয়েছে, পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা দিতে পারবেন। এবার আপনারা ভালোভাবে বাড়িতে যান, বিশ্রাম নিন, ভালো করে রেস্ট ফ্রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে উত্তরপত্রগুলো মেলাবেন, যা হোক করবেন। কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যে আপনারা কি বলতে চাইছেন, আমার সাথে কতটা সহমত কতটা অসহমত, সেটা এই ভিডিওতে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন সমস্ত সম্পর্কে আপডেট জানার জন্য। এবং কাট অফ মার্কস নিয়ে আমি ভবিষ্যতে নিশ্চয়ই আর কি মানে আলোচনা করব, তার আগে আপনাদের মতামতটা যদি জানান তাহলে আর কি মানে অনেকটা সুবিধা হয় বলতে। আর আমি
আবারও বলছি যে 2018 এবং 2019-এর রেসপেক্টে যদি দেখা যায় তাহলে কিন্তু এই প্রশ্নকে আমি ইজি টু মডারেট বলবো, কখনোই আর কি মানে একেবারে টাফ কোশ্চেন আমি বলতে পারবো না যে এতটা। মোটামুটি মানে সোজা প্রশ্ন 65-70 নম্বর এই প্রশ্নে করে আসা যায়, এটুকুই আজকে মানে বলার। হ্যাঁ, আর ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমি 14টা মক টেস্ট তৈরি করেছি। WBCS পরীক্ষার জন্য 24টা ফুল লেন্থ মক টেস্ট আছে, যেটা 2023-এ তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু সিলেবাস অপরিবর্তিত তাই এবছরও কাজে লেগে যাবে। যদি কেউ মনে করেন মক টেস্টগুলো নেবেন আমার থেকে, তাহলে 28শে অগস্ট 2024-এর ভিডিও এবং 28শে মে 2023-এর ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমার কমিউনিটি পোস্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, দেখে ডেসক্রিপশন বক্সে যে আমার ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।